হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা পড়ব তোমাদের ক্লাস 10 এর 3 নম্বর চ্যাপ্টার অর্থাৎ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, রিটেন বাই নয়নতারা সেহগাল। তো প্রথমে দেখে নেবো যে নয়নতারা যে সেহগাল ইনি কে ছিলেন। অর্থাৎ যে নয়নতারা সেহগাল ছিলেন, মানে আমরা বলতে পারি সি ইজ অ্যান ইন্ডিয়ান রাইটার হু রাইটস ইন ইংলিশ। অর্থাৎ ইংলিশে যতগুলো রাইটার আছেন, নয়নতারা সেহগাল হচ্ছে is one of them. She was born 1927, অর্থাৎ 1927 সালে কিন্তু সে জন্মগ্রহণ করেছিলেন। She is now still alive. Actually এই নয়নতারা সেহগাল যে এখানকার রাইটার, তিনি হচ্ছেন যে নেহেরু গান্ধী ফ্যামিলির সাথে she is a member of নেহেরু গান্ধী ফ্যামিলি। নেহেরু গান্ধী ফ্যামিলি মেম্বার কিভাবে, যে নেহেরু অর্থাৎ পন্ডিত জওয়াহরলাল নেহেরুর যে সিস্টার ছিলেন অর্থাৎ বিজয়লক্ষ্মী পণ্ডিতের তিনজন যে কন্যা সন্তান, তার দ্বিতীয় নম্বরের কন্যা সন্তান হচ্ছেন নয়নতারা সেহগাল। অর্থাৎ তিনি সেই সোর্সে নেহেরু গান্ধী ফ্যামিলির সাথে তিনি বিলং করছেন। এই নয়নতারা সেহগাল 1986 এ তাকে she was awarded সাহিত্য একাডেমি প্রাইজ। কেন? অর্থাৎ তাকে সাহিত্য একাডেমি কত সালে দেওয়া হয়েছিল? 1986 এ তিনি সাহিত্য একাডেমি পুরস্কার তিনি পেয়েছিলেন। কিসের জন্য তার ফেমাস? রিচ অ্যান্ড লাইক আস এর জন্য তিনি কিন্তু সাহিত্য একাডেমি প্রাইজ তিনি পেয়েছিলেন। তো এখানে সেই নয়নতারা সেহগাল এই যে পার্টটা এখানে তোমাদের আছে দ্য পাসিং অ্যাওয়ে বাপু, তো এখানে তার যে মেমোরিয়ার অর্থাৎ তার স্মৃতি কথা থেকে যার নাম হচ্ছে পিজন অ্যান্ড দ্য চকলেট কেক, ঠিক আছে, সেখান থেকে তার একটা এক্সট্রাক্ট পার্ট কি বলেছে, যে দ্য টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমোয়ার প্রিজন অ্যান্ড দ্য চকলেট। অর্থাৎ এই টেক্সটটা অর্থাৎ যে দ্য পাসিং অ্যাওয়ে বাপু, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? একটা এক্সাক্ট পার্ট কোথায়? যে প্রিজন অ্যান্ড দ্য চকলেট কেক, ঠিক আছে। রিকাউন্ট মানে হচ্ছে রিকল করেছে আবার কি, ইনসিডেন্টস ফলোইং দ্য ডেথ অফ গান্ধীজি। অর্থাৎ গান্ধীজির মৃত্যুর ফলোইং দ্য ডেথ, মৃত্যুর পরের ঘটনাগুলিগুলোকে কি করেছে এখানে এই নয়নতারা সেহগাল প্রিজন অ্যান্ড দ্য চকলেট কেকে কি করেছে, এই পাসিং অ্যাওয়ে বাপুর মধ্যে দিয়ে কি করেছে বর্ণনা করেছে, যে তার মৃত্যুর পরে কি ঘটনাগুলো ঘটেছে সেখানে দেওয়া আছে। ইট ভিভিডলি, এটা পরিষ্কারভাবে বর্ণনা করে, অর্থাৎ যে মৃত্যুর পরে ঘটনাটা সেটা পরিষ্কারভাবে ভিভিডলি ক্লিয়ারলি ডেসক্রাইব দ্যাট ইট ইজ নট অনলি কি হচ্ছে দ্য অথারস পার্সোনাল সেন্স অফ লস। শুধু যে এই যে গান্ধীজি মারা গিয়েছেন, মারা যাওয়াটা যে শুধু অথারের যে পার্সোনাল লস হয়েছে তা নয়, ঠিক আছে। যেমন আমাদের ইন্ডিভিজুয়ালি আমাদের কোনো ফ্যামিলিতে কেউ যদি মারা গেলে সেটা কি হয়, আমাদের ফ্যামিলিগত আমাদের যারা আমরা তার সাথে বিলং করি তাদের একটু লস হয়, ঠিক আছে। কিন্তু এটা তা নয়, এটা তার ব্যক্তিগতভাবে তার লস নয় গান্ধীজি মারা যাওয়া। এটা কি লস? এটা বাট অলসো দ্য কালেকটিভ গ্রিফ, মানে একদম সম্মিলিত একটা বেদনা, দুঃখ, যন্ত্রণা ফর দ্য এন্টায়ার নেশন অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য মহাত্মা গান্ধী। অর্থাৎ এটা মহাত্মা গান্ধী মারা যাওয়ার যে ঘটনাটা, এটা শুধু তার পার্সোনাল তেনার পার্সোনাল লস নয়, এটা সমগ্র ভারতবাসীর কাছে একটা কি বলবো, একটা এন্টায়ার লস, একটা গ্রিফ, একটা সরফুল ব্যাপার। তো এই যে তোমাদের এখানে বর্ণনা করা আছে, এখানে দেখবে মহাত্মা গান্ধী সম্পর্কে যে বলা আছে। আচ্ছা বলো তো, এই মহাত্মা গান্ধী যে বলছে, এই মহাত্মা এই নামটা কে দিয়েছিলেন প্রথম? কে গান্ধীজিকে মহাত্মা বলে সম্বোধন করেছিলেন? গান্ধীজিকে মহাত্মা বলে সম্বোধন করেছিলেন রবীন্দ্রনাথ ট্যাগর। আর একটা বলো যে ফাদার অফ নেশন কে বলেছিলেন? অর্থাৎ মহাত্মাজিকে ফাদার অফ নেশন বলে কে প্রথমে সম্বোধন করেছিলেন? সেটা হচ্ছে
নেতাজি সুভাষচন্দ্র বোস, ঠিক আছে, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে ফাদার অফ নেশন বলেছেন, জাতির পিতা, রাষ্ট্রের জনক, এবং মহাত্মা কথাটা বলেছিলেন গান্ধীজি। তো আমরা যখন লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করবো এটা, তার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো যে যখন এখানে নয়নতারা সেহগালকে কি হবে, একটা she was called by আর্জেন্ট টেলিফোন কল, ঠিক আছে, আর্জেন্ট টেলিফোন কলের মাধ্যমে তাকে ডাকা হবে এবং তাকে খবরটা দেওয়া হবে যে গান্ধীজি হ্যাজ বিন শুট ডিউরিং দ্য প্রেয়ার মিটিং, অর্থাৎ প্রেয়ার মিটিং এ যাওয়ার সময় গান্ধীজিকে কি করা হয়, শুট করা হয়, অর্থাৎ গুলি করা হয়। কে করেছিল? নাথুরাম গোডসে, ঠিক আছে। তো সেই গুলি করা খবরটা যখন সে নয়নতারা সেহগালের কাছে এসে পৌঁছাবে, তখন সে একদম মানে সি বিকেম নাম, মানে একদম সেন্সলেস হয়ে যাবে, এবং সে তড়িঘড়ি তখন বিড়লা হাউসের দিকে যাবে। তখন সে যখন পৌঁছাবে তখন দেখবে বিড়লা হাউসের চারিদিকে সব বিভিন্ন সব মানে তার যে আপামর জনতা, বিলাভড, যে তারা একদম বাচ্চা ছেলের মতো কি করবে, তারা কি সব দে আর ল্যামেন্টিং, ঠিক আছে, তারা নিজেদের দুঃখ প্রকাশ করছে। তারপরে কি হবে, তারপর তার যে ক্রিমেশন হবে, ক্রিমেশনের পরে তার অ্যাশটাকে কিভাবে এলাহাবাদ নিয়ে আসা হবে এবং ট্রেনে সাজিয়ে ভজনের মাধ্যমে, এবং ট্রেনটা যখন বিভিন্ন স্টেশনের মধ্যে দিয়ে পাস করবে, তখন বিভিন্ন সব সরফুল যে সমস্ত লোকেরা থাকবে, তারা তখন তাদের নিজেদের শ্রদ্ধাঞ্জলি গান্ধীজিকে কি করবে, জ্ঞাপন করবে। এবং এই সমস্ত ঘটনা কমপ্লিট করার পরে যখন আমাদের রাইটার যখন আবার দিল্লিতে ফিরে আসবে, তখন সে নিজেকে কি করবে, নিজেকে একদম কনফিউজ, মানে খুব একদম অসহায় ফিল করবে, ঠিক আছে। এবং সে আমাদেরকে বোঝাবেন গান্ধীজির ইম্পর্টেন্সটা কি ছিল আমাদের, গান্ধীজি আমাদের জন্য কি করেছেন, ঠিক আছে, যে শত শত পথ কিভাবে যে জনমত তৈরি করার জন্য পায়ে তিনি হেঁটে বেরিয়েছেন, ঠিক আছে, এবং কালেকটিভ একটা সেন্স তৈরি করেছেন কিভাবে, যে ব্রিটিশদের বিরুদ্ধে কিভাবে আমাদের স্ট্রাগল করতে, আমাদের কিভাবে ইউনাইটেড থাকতে হবে, কিন্তু সমগ্র জিনিসটাই কিন্তু নন ভায়োলেন্সের মাধ্যমে, ঠিক আছে। তো সুতরাং গান্ধীজি নেই তো কি হয়েছে, তো তার তো চিন্তাধারাগুলো তো আমাদের মধ্যে দিয়ে বেঁচে আছে, এবং সেইগুলো কি তখন রাইটার কি করবে, নিজেকে কনসলিডেট করবে যে গান্ধীজি নেই তো কি হয়েছে, যে তার যে সমস্ত চিন্তাধারা সেগুলোকে কি করবে, আমরা আমাদের নিজেদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা ক্যারি ফরওয়ার্ড করব, ঠিক আছে। তো সুতরাং এটা তোমাদের একটা বেসিক একটা ইন্ট্রোডাকশন এই চ্যাপ্টার সম্পর্কে। এবার আমরা দেখে নেব যে লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে এই দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু বাই নয়নতারা সেহগাল তিনি কি বলেছেন। এবার আমরা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এর লাইন বাই লাইন এক্সপ্লেন করব। এর যে রাইটার অর্থাৎ নয়নতারা সেহগাল এনার সম্পর্কে আমরা আলোচনা করে নিয়েছি, ঠিক আছে। এবার দেখো লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে কি বলছে। ইউনিট 1 কি বলছে, I was having tea at home on the evening of 13th January 1948 when I was called to a Birla house by an urgent telephone। অর্থাৎ যখন 1948 সালের 30শে জানুয়ারি যখন তিনি সন্ধ্যাবেলায় চা খাচ্ছিলেন, তখন কি হলেন, তখন তাকে একটা বাই আর্জেন্ট টেলিফোনের কলের মাধ্যমে অর্থাৎ নয়নতারা সেহগালকে কি হলো, ডাকা হলো। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। অর্থাৎ গান্ধীজি কি হয়েছেন, যে গুলিবিদ্ধ হয়েছেন তিনি একটি প্রেয়ার মিটিংয়ে যাওয়ার সময়, অর্থাৎ প্রেয়ার মিটিং মানে হচ্ছে প্রার্থনা সবাই যাওয়ার সময় তিনি কি হয়েছে, গুলিবিদ্ধ হয়েছেন। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার। অর্থাৎ এই খবরটা শুনে, এই যে গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছেন এই খবরটা শুনে তিনি রাইটার কি করলেন, সি বিকেম নাম কথাটা মানে কি, নম কথাটা মানে একদম বলা যায় অসাড় হওয়া যাওয়া, অসাড় এর সিনোনিমস হিসাবে বলতে পারি আমরা যে নন প্লাস বা স্টিপ, ঠিক আছে। অর্থাৎ এই যে গান্ধীজির গুলিবিদ্ধ হওয়ার খবরটা, এটা শুনে কিন্তু রাইটার কিন্তু একদম শকড হয়ে গেলেন, একদম অসাড় হয়ে গেলেন এবং এরকম অবস্থায় কি করলেন, তিনি গাড়িতে উঠলেন।
At Bidla House, at the Bidla House, Gandhiji's relatives and followers had gathered around his body. অর্থাৎ বিড়লা হাউসে গিয়ে তিনি দেখলেন যে যে গান্ধীজির যে সমস্ত আত্মীয় পরিজন রয়েছে এবং তার অনুগামীরা অনুগামীরা গ্যাদার্ড অর্থাৎ জড়ো হয়ে রয়েছে। কী হয়েছে? অ্যারাউন্ড হিজ বডি, তার বডির চারিদিকে কিন্তু জড়ো হয়ে রয়েছে। There was silence in the room as Gandhiji breathed his last. একদম গান্ধীজি যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তখন কী করলেন? একদম গোটা রুম নিস্তব্ধ হয়ে গেল। ঠিক আছে। ওয়ার্ডস of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. অর্থাৎ গান্ধীজি যে মৃত্যু যে মারা গেলেন এই খবরটা কি হলো যে একদম গোটা দিল্লিতে ছড়িয়ে পড়লো। কেমনভাবে ছড়িয়ে পড়লো? যেমন আগুনে, অর্থাৎ কোনো আগুনে যদি ফ্যানের হাওয়া লাগে তাহলে কি হয়? সে আগুনটা দ্রুত মানে খুব অতি দ্রুত প্রজ্বলিত হয়, খুব তাড়াতাড়ি আগুনটা বেড়ে যায়। তাহলে সেরকম এই দিল্লিতেই মানে এই গান্ধীজি মৃত্যুর খবরটা দিল্লির চারিদিকে একদম মানে আগুনে ফ্যান লাগলে যেমন কি হয়, দিলে আগুন যেমন লেলিহান শিখার মতো চারিদিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লো। অর্থাৎ এই ঘটনাটা এটা বোঝাতে চাইছে যে একদম উইদিন মানে ইমিডিয়েটলি এই ঘটনার ইন্টেন্সিটি এতটাই, এবং ইমিডিয়েটলি এটা কী হলো, এই মানে গান্ধীজির মৃত্যুর খবরটা চারিদিকে ছড়িয়ে পড়লো। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। অর্থাৎ শোকার্ত দুঃখী মানুষরা তখন এই খবরটা শুনে কী হলো, এই খবরটা পেয়ে এই বিড়লা হাউস অর্থাৎ যেখানে গান্ধীজি থাকতেন সেই চারিদিকে জমায়েত হলেন। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লেয়ার অফ ফেসেস। অর্থাৎ ওই বিড়লা হাউসের প্রত্যেকটা জানালা থেকে কি দেখছে, মানে প্রত্যেকের জানালা থেকে প্রত্যেকের মুখটা দেখতে কি মনে হচ্ছিল, মানে একদম ব্রাউন, অর্থাৎ কি বলবো যে বাদামি, তাদের মুখটা দেখে বাদামি বর্ণের মনে হচ্ছিল, এবং তাদেরকে অস্পষ্টভাবে তাদের ফেসগুলো দেখা যাচ্ছিল, প্রত্যেকের মুখ অস্পষ্ট লাগে। ব্লেয়ার মানে হচ্ছে হেজি, ঠিক আছে, মানে আনক্লিয়ার, অর্থাৎ তাদের মানে জানালা থেকে তাদের মুখটা অস্পষ্ট, প্রত্যেকের মুখটা অস্পষ্ট এবং হেজি দেখাচ্ছিল। ঠিক আছে। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। ঠিক আছে, মানে কী বলছে, সেখানে ছিল একজন আনন্যাচারাল সাইলেন্স, মানে হচ্ছে একজন অপ্রাকৃতিক নীরবতা। আনন্যাচারাল সাইলেন্স কেন? অর্থাৎ যে দেখো এখানে এতগুলো লোক কি বলছে, অনেকগুলো লোক কিন্তু সেখানে গ্যাদার্ড, অর্থাৎ অ্যাট এ প্লেস, একটা জায়গাতে অনেকগুলো লোক কিন্তু কি হয়েছে, অনেকগুলো লোক এখানে জড়ো হয়েছে, অনেকগুলো লোক জড়ো হয়েছে, কিন্তু কি করছে, তারা কোনো সাউন্ড করছে না, তারা একদম কি আছে, পুরো সাইলেন্স আছে। কেন? অর্থাৎ এতগুলো লোক এক জায়গাতে জড়ো হওয়ার পরেও যদি কোনো একটা কারো মুখের মানে কোনো সাড়া নেই, কারণ প্রত্যেকেই একদম এই খবরটা শুনে একদম মর্মাহত, মানে তারা বিশ্বাসই করতে পারছে না যে গান্ধীজি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এই ঘটনাটা একদম আনন্যাচারাল সাইলেন্স, প্রত্যেকের মুখের কথা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। সেজন্য বলছে দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। অর্থাৎ এটা মনে হচ্ছিল, কি মনে হচ্ছিল, যে সময় কিছুক্ষণের জন্য সময় একদম পুরো থেমে গেছে, কিছুক্ষণের জন্য পুরো সময়টা একদম থেমে গেছে। দ্য পিপল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং। অর্থাৎ মানে লোকেরা কি করছিল, শোকার্ত লোকেরা কি করছিল, টু স্টার্ন টু স্পিক, অর্থাৎ তারা প্রথমে মানে স্টার্ন মানে হচ্ছে অবাক হয়ে, মানে হতচকিত হয়ে যাওয়া, মানে অবাক বলা, মানে অ্যাস্টোনিশড, অর্থাৎ তারা কি হলো, অবাক হয়ে গেল, অবাক বলতে পারি, অবাক বা হতচকিত। অর্থাৎ পিপুল ওয়েট টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং, অর্থাৎ প্রথমে কিছু এত মানে হকচকিত হয়ে কিছু বলতে পারছিল না ইনিশিয়ালি। ল্যাটার দে ক্লামার্ড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং। তার পরবর্তীকালে কি হলো, যে তারা একদম ক্লামার্ড মানে হচ্ছে হই হট্টগোল, ক্লামার্ড মানে হচ্ছে হই হট্টগোল, তারা কি করতে লাগলো,
পরবর্তীকালে হই হট্টগোল করলো, দারুণভাবে চিৎকার চেঁচামেচি এবং কান্না করতে লাগলো। ঠিক আছে, দে জসল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। দে জসল মানে হচ্ছে একদম মানে গাদাগাদি, মানে অর্থাৎ কি বলবো এখানে তোমার ফোর্স ওয়ান ওয়ে বাই পুশিং, অর্থাৎ ঠেলাঠেলি মানে হুটোচুটি করতে লাগলো, ওয়ান অ্যানাদার একে অপরের সঙ্গে, অ্যান্ড ইন এ স্ট্যাম্পেড, স্ট্যাম্পেড মানে হচ্ছে পদপিষ্ট হওয়া। ঠিক আছে, টু ব্রেক ইনটু দ্য হাউস মানে একদম একে অপরে পদপিষ্ট, একে অপরকে ইয়ে করে কি করছে মানে ঘরের ভিতরে ঢুকার চেষ্টা করছিল। কেন? কারণ তারা গান্ধীজিকে দেখতে চাইছিল। দে কামড এ লিটিল, তারা অবশেষে একটু শান্ত হলো। ইট ওয়াজ অ্যানাউন্স, যখন অ্যানাউন্স করা হলো দ্যাট দে উড বি অ্যালাউ টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। অর্থাৎ তারা কখন শান্ত হলো? যখন তাদেরকে বলা হলো যে তাদেরকে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে বিফোর দ্য ফিউনারাল, অর্থাৎ ফিউনারাল মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া, অর্থাৎ তার যে লাস্ট রিচুয়াল যে অন্ত্যেষ্টিক্রিয়া হবে তার আগে প্রত্যেকেই কিন্তু কি পারবে? গান্ধীজিকে দেখতে পাবে। হোয়েন one is faced with the shock of a loved one's death, one whimpers, what will become of me now that he has left me? অর্থাৎ কি বলছে? যখন when one is faced with the shock, অর্থাৎ কেউ যখন তার প্রিয়জনের মানে মৃত্যুর খবর শুনে এতটাই মানে শক, মানে এতটাই সে দুঃখে মানে শোকাগ্রস্ত হয়ে যায় তার প্রিয় ব্যক্তি, তখন কি সে তখন তার প্রিয় ব্যক্তি শোকে তখন তখন সে ওয়ান হুইম্পার মানে হচ্ছে সাউন্ডলেসলি ফুপিয়ে ফুপিয়ে কান্দা বলে না, সে তাকে হুইম্পার, তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে কি আস্তে আস্তে লো নয়েজে কাঁদতে কাঁদতে কি বলে যে হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি ইজ লেফট মি। এখন আমরা কি করব? যে সে যে আমাদেরকে কি করেছে, ছেড়ে চলে গেছে। মানে এটা অনেক সময় তোমরা মরা বাড়িতে, কোনো মৃত বাড়িতে দেখবে লক্ষ্য করে তার প্রিয়জনরা তখন কি করে, যখন তিনি মারা যান বা তখন তাকে উদ্দেশ্য করে বলে যে তুমি আমাদেরকে ছেড়ে যে চলে গেলে, তো এখন আমরা কিভাবে করব, কিভাবে বাঁচবো, এরকম ধরনের। তো গান্ধীজি মরে গেছে, তখন সেই বলছে গান্ধীজি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, তখন আমরা এবার কি করব? দিস ওয়াজ সিওরলি দ্য কোয়েশ্চেন অফ দ্য আপার মোস্ট অফ দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। শুধু এই যে হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, এই কোয়েশ্চেনটা শুধু তার নয়, এই কোয়েশ্চেনটা আপার মোস্ট মানে ম্যাক্সিমাম আপামর লোকেরই মনে ছিল, মাইন্ডে শোকার্ত লোকের মনে এই কোয়েশ্চেনটাই ছিল। দে লুক লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখে মনে হচ্ছিল কোনো হারিয়ে যাওয়া পথ ভোলা কোনো শিশুর মতো। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট, এই সেম কোয়েশ্চেন আমাদেরও মনে ছিলেন যে তিনি যে চলে গেলে এখন আমরা কি করব। আমাদের মনেও কিন্তু এই কোয়েশ্চেনটা ছিল যে তিনি যে চলে গেলেন তাহলে এখন আমরা কি করব। স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, এখনও কিন্তু এটা শকড মানে শকড এবং আনবিলিভিং মানে অবিশ্বসনীয় ব্যাপার, মানে তারা দে আর নট বিলিভিং। ঠিক আছে, উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। তখন কি করলাম, আমরা শুনলাম যে একটা ব্রডকাস্টিং সম্প্রসারণ, যেটা রেডিওতে বলছে যে আমাদের যে বাপু, সেখানে কি বাপু হ্যাজ নো মোর, অর্থাৎ আমাদের বাপু কিন্তু আর মারা গেছেন। এবার 2 নম্বর ইউনিটি কি বলছে দেখো। গান্ধীজি's funeral was to take place the day after his death, অর্থাৎ গান্ধীর যে ফিউনারাল অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া কখন হবে? তার মৃত্যুর পরের দিন, পরের দিন হয়েছিল। Hours in advance people lined the route the funeral procession was to follow, অর্থাৎ লোকেরা যে রাস্তা দিয়ে কি হবে, যে সাপোজ এটা একটা রাস্তা, তো এই রাস্তা দিয়ে হয়তো এই মিছিলটা যাবে। প্রসেশন মানে হচ্ছে কি, যে মিছিল, অর্থাৎ বাপুর যে ফিউনারাল প্রসেশনটা এই রাস্তা দিয়ে হয়তো যাবে, কিন্তু এর চারিদিকে কি হচ্ছে, তার কয়েক ঘন্টা আগে থেকে লোকেরা কি করছে, একদম লাইন আপ করে তারা একদম জড়ো হয়ে আছে তাদেরকে দেখার জন্য। ঠিক আছে, এদিক দিয়ে ফিউনারাল যাবে, তো সেরকম তারপর কি আছে, পদ্মাসী মিসেস নাইডুস ডটার, অর্থাৎ পদ্মশ্রী তিনি কি বললেন, মিসেস নাইডু ডটার, অর্থাৎ সরোজিনী নাইডু। এই ইনি হচ্ছেন সরোজিনী নাইডুর ডটার হচ্ছে পদ্মশ্রী নাইডু। এই সরোজিনী নাইডু কে ছিলেন?
তোমরা কেউ একটু মানে জেনে রাখবে, মানে সরোজিনী নাইডু হচ্ছে মানে কি বলবো, মানে একধারে তিনি পলিটিক্যাল পার্সন ছিলেন, ঠিক আছে, আবার তিনি অ্যাক্টিভিস্টও ছিলেন, ঠিক আছে, ফেমিনিস্টও ছিলেন, পোয়েট ছিলেন, এবং সব থেকে বড় ব্যাপার, সি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন হু বিকেম দ্য কি বলবো প্রেসিডেন্ট আইএনসি, ইন্ডিয়ান যে ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে, সরোজিনী নাইডু। এবং এই সরোজিনী নাইডু কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর তার মৃত্যুর আগে পর্যন্ত ইউনাইটেড প্রভিন্স, অর্থাৎ যাকে বলে ইউপির গভর্নর অর্থাৎ রাজ্যপালও তিনি নিযুক্ত ছিলেন। তাহলে বোঝা যাচ্ছেন তিনি কত প্রমিনেন্ট পার্সোনালিটি ছিলেন। এবং তার যে মেয়ে পদ্মশ্রী নাইডু, তিনিও কিন্তু আমাদের ইনিও কিন্তু পলিটিক্যাল একজন মানে ব্যক্তিত্ব ছিলেন। এবং তিনি পদ্মশ্রী নাইডু কত ছিলেন, যে আমাদের 4th গভর্নর অফ বেঙ্গল, আমাদের বেঙ্গলের 4 নম্বর যে গভর্নর ছিলেন তিনি ছিলেন পদ্মশ্রী নাইডু। অর্থাৎ তোমাদের এগুলো অত মনে রাখার জন্য এক্সট্রা ইনফরমেশনের জন্য বললাম। তো পদ্মশ্রী নাইডুর ডটার, সরোজিনী নাইডুর ডটার কি পদ্মশ্রী নাইডু, তিনি কি বললেন, স্পোক ফর আস অল হোয়েন শি সেড সিম্পলি, তিনি আমাদের সিম্পলি বললেন কি উই ওয়াক, যে আমরা হাঁটবো, ঠিক আছে, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। এটাই হচ্ছে শেষ সময় যেটা আমরা মানে শেষবারের মতো আমরা বাপুর সাথে কি করব, বাপুর সাথে আমরা হাঁটবো। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়ার্ক, অর্থাৎ এটা ছিল একটা অ্যাগোনাইজিং মানে হচ্ছে পেনফুল, যন্ত্রণাদায়ক, ঠিক আছে, ইট ইজ এ পেনফুল ওয়াক, থাউজেন্ডস সাইলেন্ট ওয়াচ দ্য প্রসেশন, অর্থাৎ হাজার হাজার লোক কী ছিল সাইডেনলি এই প্রসেশন মিছিলটাকে মানে কি হলো মানে দেখেছিল। বাপু লে অন এ ওপেন ট্রাক কভার উইথ ফ্লাওয়ার, অর্থাৎ বাপুকে একটা ওপেন ট্র্যাকের মধ্যে কী ছিল সরিয়ে দেওয়া হয়েছিল, সেই ট্র্যাকটা ফুল দ্বারা সজ্জিত ছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েভড, মানে হাজার হাজার লোক কান্নাকাটি করছিল। ট্রাইং টু টাচ দ্য বাপুস ফিট, তারা বাপুর পা স্পর্শ করতে চাইছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, মানে এত লোকের সমাগম ছিল, এত লোকের ভিড় ছিল যে মানে মুভ অর্থাৎ নড়াচড়ারও পর্যন্ত কোনো জায়গা ছিল না, মানে নড়ার জায়গা ছিল না। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড, আমি যেই সামনের দিকে ধীরে ধীরে স্লোলি এগিয়ে গেলাম, আই আন্ডারস্টুড, আমি অর্থাৎ বুঝতে পারলাম, আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ দ্য গ্রিভিং পিপল, অর্থাৎ আমি সামনের দিকে যত এগিয়ে গেলাম তখন আমি বুঝতে পারলাম আই ওয়াজ নট মিয়ারলি, মানে মিয়ারলি মানে হচ্ছে কেবলমাত্র, আমি কেবলমাত্র, মিডস মানে হচ্ছে মধ্যে, আমি শুধু এই গ্রিভিং পিপল, শোকার্ত যে লোকেরা রয়েছে তার মধ্যে আমি একা নই। দিস ওয়াজ ইভেন মোর দ্য ফিউনারেল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার, অর্থাৎ এই যে প্রসেশন সেটা মানে এই প্রসেশনটা কি হচ্ছে, মানে আমাদের ইন্ডিয়ার যে সব থেকে প্রিয় তার নেতার যে প্রসেশনের থেকেও অনেক বড় কিছু, ঠিক আছে, এই ফিউনারেল প্রসেশনটা। ইট ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, ঠিক আছে, আই ওয়াজ অ্যামং, আচ্ছা আমি তাদের মধ্যে, অ্যামং অ্যামিস্ট, তাদের সেই সমস্ত লোকের মধ্যে, ফর হুম যাদের জন্য ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, অর্থাৎ বাপুর সঙ্গে হাঁটার একটা স্পেশালি অর্থাৎ আলাদাই একটা অর্থ ছিল। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, আমরা হেঁটেছি কোথায়, ভারতের ইতিহাসের রাফ অর্থাৎ রুক্ষ, অমসৃণ এবং মসৃণ মানে ইন্ডিয়ান হিস্ট্রির পথে আর কি, ভারতের ইতিহাসে। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস over many difficult paths was never going to walk with us again. এখন
এবার কি বলছেন যে যে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির রাফ এবং স্মুথ এই টাইমে হেঁটেছে সে কিন্তু মানে আমরা এখন বিশ্বাস করতে পারছি না এরপর থেকে কি করবে না, আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারছি না যে আমাদের যে তিনি লিড করেছেন বিভিন্ন ডিফিকাল্ট পথে সে কিন্তু আমাদের সঙ্গে কিন্তু আর হাঁটবে না, ঠিক আছে, ওয়াজ নেভার গোয়িং ওয়াক উইথ আস এগেন, আর পুনরায় হাঁটবে না। বাপু স্লাইট ফিগার ওয়াকড, ঠিক আছে, বাপুস স্লাইট ফিগার হ্যাড ওয়াকড, অর্থাৎ বাপুর যে পাতলা ছিমছেমে চেহারা তিনি হাঁটতেন, স্টাফ ইন হ্যান্ড, স্টাফ মানে হচ্ছে লাঠি, একটা ওয়াকিং স্টিক, তার হাতে একটা লাঠি নিয়ে তিনি হাঁটতেন ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার বিভিন্ন মানে একটা বৃহৎ একটা ইন্ডিয়ার একটা অংশে, ভারতের একটা বৃহৎ অংশে তিনি হেঁটে বেড়াতেন। কেন? টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, কারণ হাঁটা কি ছিল, হাঁটা ছিল একটা মানে খুব স্লোলি মানে ধীর গতির একটা উন্নতি। কি উন্নতি? ইট ইজ টু থিঙ্ক উইথ দ্য ক্লিয়ারিটি, এটা পরিষ্কারভাবে হাঁটলে কি হয়, ইট ইজ থিঙ্ক মানে পরিষ্কারভাবে মানে চিন্তা ভাবনা করা যায়, ঠিক আছে, অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, এবং প্রত্যেকটা মানে ক্লোজলি লুক প্রত্যেকটা জিনিসকে ঠিকঠাক মাইনিউটলি অবজার্ভ করা যায় যেটা তোমার আশেপাশে রয়েছে। ফ্রম স্মল ইনসেক্ট টু দ্য হরাইজেন ইন দ্য ডিস্টেন্স, একদম সেই ছোট্ট মানে কীট পতঙ্গ থেকে আরম্ভ করে হরাইজেন মানে ওই বহু দিগন্ত মানে দিগন্তে বহু দূর পর্যন্ত সমস্ত কিছু কিন্তু মাইনিউটলি অবজার্ভ করা যায় মানে হাঁটার মাধ্যমে, ঠিক আছে। মোর ওভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, সর্বোপরি কী ছিল এই হাঁটা, এই যে ঘন ঘন হাঁটা, এই যে এই প্রসেসটা কী ছিল, একটা ওপেন মানে এটা একটা দরজা খুলে দিয়েছিল বলা যেতে পারে, কী জন্য? অ্যাভারেজ ইন্ডিয়ানদের কাছে, মানে অ্যাভারেজ ইন্ডিয়ানদের কাছে হাঁটাটাই সেই টাইমে ছিল একটা মানে মিনস অফ ট্রান্সপোর্ট বলা যেতে পারে। ইট রিকোয়ার্ড নো ভেহিকল, হাঁটতে গেলে কি দরকার, কোনো যানবাহনের দরকার নেই, এক্সেপ্ট ব্যতীত হিজ ওন বডি, শুধু নিজের শরীরটাকেই লাগে, অ্যান্ড কস্ট অফ নাথিং, এবং কোনো কিছুর মূল্যও কিন্তু এই হাঁটার জন্য দিতে হয় না, বাট ইটস হিজ এনার্জি, শুধুমাত্র তার শক্তিটুকু, অর্থাৎ হাঁটতে গেলে কি হয়, হাঁটতে গেলে যে শরীরে নিজের শক্তিটুকু লাগে, তার বাইরে কিছু লাগে না, অথচ হাঁটার উপকারিতা কি, যে হাঁটলে কি হয় বিভিন্ন ছোট ছোট জিনিসগুলো মাইনিউটলি অবজার্ভ করা যায়। গান্ধীজি টুক হিজ নেসেসিটি, গান্ধীজি এই যে প্রয়োজনীয়তাটাকে তিনি কি করেছিলেন মানে নিয়েছিলেন, অ্যাজ হি টুক মাচ দ্যাট হি ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্ম ইট ইন্টু দ্য জয়ফুল এফর্ট, অর্থাৎ এই যে হাঁটার যে নেসেসিটিটা গান্ধীজি সেটা রিয়েলাইজ করেছিলেন এবং তিনি এই যে এর প্রয়োজনীয়তাটাকে কমন প্লেস অর্থাৎ সাধারণ লোকেদের মধ্যে কি করেছিলেন, এটাকে ট্রান্সফর্ম করেছিলেন অ্যাজ এ জয়ফুল এফোর্ট হিসাবে, অর্থাৎ একটা আনন্দকর মানে প্রচেষ্টা হিসাবে তিনি হাঁটাটাকে একটা জয়ফুল মানে এফোর্টে মানে টুলসে পরিণত করেছিলেন, মানে কমন প্লেস অর্থাৎ সাধারণ লোকেদের মাধ্যমে, সাধারণ লোকেদের কাছে। এবার দেখো 3 নম্বর ইউনিটি কি বলছে, সাম ডেজ আফটার দ্য ফিউনারেল এ স্পেশাল ট্রেন টুক গান্ধীজিস অ্যাসিস টু এলাহাবাদ, অর্থাৎ কিছুদিন মানে অন্ত্যেষ্টিক্রিয়ার বা কিছুদিন পরে কি হলো, স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাসিস, গান্ধীজি যে ভস্য ছাইটাকে কোথায় নিয়ে এলো, টু এলাহাবাদ নিয়ে এলো। দ্য কমন, কারণ এলাহাবাদ কেন নিয়ে এলো, কারণ এলাহাবাদ হচ্ছে এই যে এলাহাবাদের এখানে যমুনা এবং যে গঙ্গা রিভার আছে অর্থাৎ সঙ্গমস্থল, ঠিক আছে, এই সঙ্গমস্থল এটা একটা স্পিরিচুয়াল জায়গা, ঠিক আছে, স্থান, এখানে সবার মানে অর্থাৎ অস্থি বিসর্জন করলে নাকি বলে স্বর্গে যায়, ঠিক আছে, অর্থাৎ হেভেন লাভ করে, হেভেন, সেই জন্যই এলাহাবাদকে নিয়ে এলো। এবং কি হচ্ছে, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার, অর্থাৎ ট্রেনে করে যে গান্ধীজিকে নিয়ে আসা হয়েছিল তার ট্রেনের কম্পার্টমেন্ট কী ছিল, ডেকড অর্থাৎ ডেকোরেটেড, ডেক মানে হচ্ছে সুসজ্জিত, উইথ ফ্লাওয়ার, পিপলস অন দ্য ট্রেন স্যাং ভজনস, ট্রেনের মধ্যে কী করছেন লোকেরা ভজন গাইছিল, পিপল ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিট দ্য ফ্লাওয়ার অ্যান্ড দ্য সংস, কিন্তু লোকেরা এই অ্যাট দ্যাট টাইম অর্থাৎ লোকেরা কিন্তু আর কান্নাকাটি করছিল না, দে আর নট ক্রাইং এনিমোর, কারণ তারা গান্ধীজির উপস্থিতি মানে প্রেজেন্স বুঝতে পারছিল প্রত্যেকটা জিনিসের মধ্যে, ফ্লাওয়ার এবং সঙের মধ্যে দিয়ে।
অ্যাট ভেরি স্টেশন সরোফুল ক্রাউড ফিল্ড উইথ প্ল্যাটফর্ম, অর্থাৎ প্রত্যেকটা স্টেশনের মানে প্ল্যাটফর্মে কী ছিল, একদম মানে সরোফুল যে ক্রাউড অর্থাৎ শোকার্ত অর্থাৎ জনতার ভিড় ছিল, মানে পরিপূর্ণ ছিল। অ্যামিড সং অ্যান্ড দ্য প্রেয়ার ট্রেন রিচ এলাহাবাদ। এইভাবে এই গান এবং অর্থাৎ গান এবং ভজন বা গানের এবং প্রেয়ারের মধ্য দিয়ে, প্রার্থনার মধ্যে দিয়ে ট্রেন কোথায় এসে পৌঁছালো, এলাহাবাদে পৌঁছালো। দ্য অ্যাসেস ওয়ের ইমার্সড ইন দ্য into the Ganges where a huge crowd gathered at the bank, অর্থাৎ তার যে গান্ধীজির যে অ্যাস অর্থাৎ অস্থি মানে ভস্য, সেটাকে ইমার্স মানে হচ্ছে চুবানো, ডিপ, ঠিক আছে, ডিপ করা, ডিপ বলা যেতে পারে, আর বা তোমরা সাবমার্জ বলতে পারো। সাবমার্জ কোথায়, ইন এ লিকুইড, অর্থাৎ বাংলায় বলতে পারি আমরা চুবানো, ঠিক আছে। তাহলে কি হলো যে দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য কোথায়, গ্যাঞ্জেস হোয়ার দ্য হিউজ ক্রাউড ওয়ার গ্যাদার্ড, একসাথে জড়ো হয়েছিল অ্যাট দ্য ব্যাঙ্ক অর্থাৎ গঙ্গার তীরে। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, তারপর আমরা কি করি, দিল্লি মানে এই অন্ত্যেষ্টিক্রিয়ার অর্থাৎ তার অস্থিকে এলাহাবাদে বিসর্জন দেওয়ার পরে তিনি কি করেন, আবার তিনি দিল্লিতে ফিরে যান। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, অর্থাৎ দিল্লি ফিরে গিয়ে কি করলেন, আই ফেল্ট অ্যাট সি মনে হলো তিনি সমুদ্রের মধ্যে মানে আই ফেল্ট অ্যাট সি মানে সমুদ্রের মধ্যে পড়ে আছেন। অর্থাৎ কি হয়েছে, এটা একটা ফ্রেজ, ইডিওমেটিক ফ্রেজ, যার মানে হচ্ছে যে কনফিউজড, অর্থাৎ বিব্রত মনে হচ্ছে। যে আই হ্যাড নট ডাইরেক্টলি কেন বলছে সেটা দেখো, বলছে আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াক উইথ গান্ধীজি, অর্থাৎ তিনি বলছেন আমি কিন্তু গান্ধীজির মানে মানে প্রত্যক্ষভাবে গান্ধীজির সাথে হাঁটিনি। গন টু প্রিজন অ্যাট হিজ কল, তার যে জেল ভরার ডাক সেখানেও আমি তার ডাকে সাড়া দিইনি। অর মেড এনি স্যাক্রিফাইস, এবং কোনো মানে আত্মত্যাগও করিনি ফর মাই কান্ট্রি, আমার কান্ট্রির দেশের জন্য। মাই সিস্টার অ্যান্ড আই, আমার বোন এবং আমি, অ্যান্ড আদার ইয়ং পিপল লাইক মি, এবং আমার মতো আরও যে সমস্ত যুবক মানে জনতা, হ্যাড বিন মিয়ারলি অন লুকার্স, মিয়ারলি মানে কেবলমাত্র বললাম, অন লুকার্স মানে একমাত্র শুধু দর্শক, শুধুমাত্র আমরা কী ছিলাম, আমরা দর্শক ছিলাম আর কি। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তবুও কিন্তু আমি কি করছি, ফেল্ট অ্যাট সি মানে হচ্ছে আমি কনফিউজ ফিল করছি, মনে হচ্ছে আমি যেমন সমুদ্রে পড়ে আছি। কেন, তার কারণ দেখো, আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইথ এ ম্যাজিক সার্কেল, আমি মানে অনুভব করেছিলাম যে আমি যেন বড় হয়েছি উইদিন এ ম্যাজিক সার্কেল, একটা জাদু বৃত্তের মধ্যে, ঠিক আছে। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপু চলে যাওয়ার পর থেকে আই ফেল দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিস্ট, বাপু চলে যাওয়ার পরেই আমি ফিল করলাম যে বাপুর এই যে ম্যাজিক সার্কেলটা ছিল, যেখানে আমি সুরক্ষিত, আমি প্রোটেক্টেড ফিল করছিলাম, সেটা ভ্যানিশ হয়ে গেল, এবং লিভিং মি আনপ্রোটেক্টেড, এবং আমাকে অসুরক্ষিত রেখে গেল। এটার মানে কি, অর্থাৎ আমাদের যে ইন্ডিয়ান হিস্ট্রি, অর্থাৎ দেশ স্বাধীন হবার যে 1948 আগে পর্যন্ত গান্ধীজি কী করেছিলেন, গান্ধীজি তো মানে থ্রু আউট দ্য কান্ট্রি তিনি ট্রাভেল করে প্রত্যেকটা জনসংযোগ তৈরি করে কী করেছিলেন, প্রত্যেকটা মানে কি বলবো যে আন্দোলনকে তিনি সংগঠিত করেছিলেন, ঠিক আছে। একদম ডান্ডি অভিযান থেকে স্টার্ট করে, ভারত ছাড়ো আন্দোলন থেকে স্টার্ট করে, অসহযোগ আন্দোলন থেকে স্টার্ট করে, প্রত্যেকটা আন্দোলনের মাধ্যমে তিনি সাধারণ লোককে তিনি কী করেছিলেন, তিনি একত্রিত করেছিলেন, এবং তাদের ইন্ডিয়ার ইম্পর্টেন্সটাকে বুঝিয়েছিলেন, এবং তাদের মধ্যে ন্যাশনালিজমের যে ফিলিং তাদের মধ্যে ক্রিয়েট করেছিলেন, ঠিক আছে। তো সুতরাং তিনি এতদিন যে দেশের স্বাধীনতার পেছনে যে গান্ধীজির অবদান তো মানে যথেষ্ট, তিনি চলে গেলেন হঠাৎ করে এরকম টাইমে, তাহলে কি হবে এবার, সেই জন্য এবার তারা কি করবে পরবর্তীকালে, কি স্টেপ নেবে না নেবে সেটা কিন্তু আর বুঝতে, দে আর কনফিউজড, ঠিক আছে। ঠিক যেমন বাড়ির কোনো সদস্য যদি হঠাৎ করে যদি মারা যায়, তাহলে কি হয়, যে বাড়ির অন্যান্য যে সমস্ত লোকরা থাকে তখন তারা কনফিউজড হয়ে যায়, ঠিক আছে, আমরা পরবর্তীকালে কি করব না করব, ঠিক সেই রকম আর কি, ফ্যামিলির মতো। উইদিন
অ্যান এফোর্ট আই রোস্ট মাইসেলফ, একটা প্রচেষ্টার মাধ্যমে আমি নিজেকে তুলে ধরলাম। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং, বাপু কি বাপুর যে কোনো কিছুর জন্যই জীবিত বা এবং মৃত, অর্থাৎ জীবিত এবং মৃত কোনো কিছুই কি করেনি, অর্থাৎ বাপুর জীবিত থাকা এবং মরে যাওয়া এটা কোনো কিছু ফ্যাক্টর করে না, তিনি কি আমাদের জন্য কিছুই করেননি যে তিনি মরে যাবেন বা জীবিত থাকবেন তার উপর নির্ভর করছে। হাউ কুড আই সো ইজিলি আই লুজ কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, আমি কিভাবে আমার এই যে কারেজ অর্থাৎ সাহসকে কীভাবে আমি হারিয়ে ফেলতে পারি যে যখন তিনি আমাদের সঙ্গে নেই, অর্থাৎ তার কর্মকাণ্ড কি এতটাই আমাদের কাছে ভঙ্গুর ছিল। মাই ভ্যালুস ওয়ার নট সো উইক, আমার যে ভ্যালু অর্থাৎ মূল্যবোধ এথিক্স অতটা কিন্তু উইক নয়। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ টু বিন অর্ডিনারি ফোক ফর বাপু, লক্ষ লক্ষ যে লোক, ঠিক আছে, লক্ষ লক্ষ যে লোক ছিল বাপুর কাছে তারা সাধারণ, লক্ষ লক্ষ যে সাধারণ লোক বাপুর কাছে কিন্তু তারা সাধারণ লোক ছিলেন না, ঠিক আছে। কেন? কারণ হি ব্রট দেম আউট অফ দ্য ইনডিফারেন্স, অর্থাৎ যে সে তাদেরকে তুলে এনেছিলেন কোথা থেকে, ইনডিফারেন্স অনীহা, অর্থাৎ কিসের অনীহা, অ্যান্ড অ্যাওয়েকেন দেম, এবং তাদেরকে জাগ্রত করেছিলেন টু ওয়ান অ্যানাদার সাফারিং, একে অপরের অর্থাৎ দুঃখ কষ্টে কীভাবে ভাগিদারিত্ব অংশীদার হতে হয়, কীভাবে শেয়ার করতে হয়, একে অপরে কীভাবে হেল্প করতে হয়, সেটাকে তিনি সাধারণ লোকের মধ্যে সেই ইন্টারেস্টটাকে তিনি গ্রো করিয়েছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, কী হয়েছে বাপু যদি চলে গেছেন, উই উইল স্টিল হিয়ার, আমরা তো রয়েছি, ইয়ং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, এবং আমরা গর্ব হবে কী করবো, তার যে তার ব্যানারকে আমাদের সামনে নিয়ে আমরা এগিয়ে চলবো। তার মানে কি, বাপু নেই তো কি হয়েছে, কারণ একটা মানুষ তো সারা জীবন থাকে না, তো সেই যাই হোক কোনো কারণে অ্যাক্সিডেন্টলি তিনি মারা গেছেন, এটা একটা দুঃখজনক ব্যাপার। তো তার যে ভ্যালু অর্থাৎ তার যে অহিংস নন ভায়োলেন্স, ঠিক আছে, অহিংসা, সত্যের পথে চলা, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোকে, গুড কোয়ালিটিগুলোকে, তার আদর্শটা তার মরে যায়নি, তার আদর্শটাকে কি করব, আমাদের যে ইয়ং যে সমস্ত ইন্ডিয়ানরা কি করব, তার আদর্শে অনুপ্রাণিত হয়েও সেটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করব, এগিয়ে নিয়ে যাব, ঠিক আছে, তার ভ্যালুসগুলোকে এগিয়ে নিয়ে যাব। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে, বাপু চলে গেছেন, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু বাপু চলে গেছেন, কিন্তু তার সে যে ইন্ডিয়ার কথা কল্পনা করেছিলেন, তার সেই ইন্ডিয়াতে কি করবে, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ, তার ইন্ডিয়া বসবাস করবে, ঠিক আছে, তার চিলড্রেন অর্থাৎ সন্তানদের মধ্যে, অর্থাৎ বাপু পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ হিজ চিলড্রেন, তার সন্তানদের মধ্যে তার যে ইমাজিনারি যে থিঙ্কিং যেটা ছিল, যেটা তার আইডিয়া ছিল, তার নোশন অফ বাপু নন ভায়োলেন্স, ঠিক আছে, একে অপরকে হেল্প করা, স্যাক্রিফাইস করা, এই জিনিসগুলো আমাদের নবীন প্রজন্মের মধ্যে আমরা কী করব, ক্যারি ফরওয়ার্ড করে ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাব। এভাবে লাইন বাই লাইন আমরা প্রত্যেকটা এই যে এসে রয়েছে প্রত্যেকটা আলোচনা করলাম। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু নয়নতারা সেহগাল, ঠিক আছে। এরপরে যদি কোনো রকম কোয়ারি থাকে তো ফিল ফ্রি টু আস্ক মি ইন কমেন্ট বক্স। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করো। স্টিল দেন স্টে টিউন অ্যান্ড কিপ লার্নিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল র্যাডিক্যাল লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।